বিজয়ের মাস ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক অনন্য অধ্যায়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে এ মাসে অর্জিত হয় বিজয়। আমরা পাই বাংলাদেশ নামের এক স্বপ্নীল স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজ পতাকা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বই আমাদেরকে এনে দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদদেরকে, যাদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বিজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মিসবাউল হক, সহকারী অধ্যাপক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আজকে আমি বিবি অনার্স 4th ইয়ারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্সেস এর সোশিয়ালাইজেশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: ১. মিনিং অফ সোশিয়ালাইজেশন, ২. অবজেক্টিভস অফ সোশিয়ালাইজেশন, ৩. প্রসেস অফ সোশিয়ালাইজেশন, ৪. considerations in developing socialization program or classification of socialization. প্রথমে আমরা দেখব যে আসলে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি। তো আমরা জানি যে প্রতিষ্ঠানের শূন্য বা অতিষ্ঠ পদে উপযুক্ত কর্মীদের নির্বাচন এবং নিয়োগদানের পর প্রতিষ্ঠানের এবং উক্ত পদের কর্মপ্রক্রিয়া, রীতিনীতি, পদ্ধতি ইত্যাদি অবহিতকরণ এবং বিদ্যমান কর্মীদের সঙ্গে পরিচিতিকরণ এবং কর্মীদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ একজন নতুন কর্মী যখন তাকে প্রতিষ্ঠানে নিয়োগদান করা হয়, তখন সে তার প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু কিছুই পূর্ব থেকে তেমন কিছুই জানে না। এখন প্রত্যেকটা মানুষেরই কি থাকে, তার একটা স্ফীত লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে। তো এখন সবাই কিন্তু তার ইচ্ছা, আগ্রহ এটাকে পূরণ করতে চায়। তো একটা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পরে নিয়োগকৃত যে কর্মী, সে কিন্তু তার মধ্যে একটা কি থাকে, একটা ইচ্ছা থাকে যে এই প্রতিষ্ঠান থেকে সে কি পেতে চায় বা প্রতিষ্ঠানের ধরনটা কেমন হবে। এখন দেখা গেল যে এই কর্মীকে যদি প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের কাজের সাথে বা পরিবেশের সাথে আগে থেকেই পরিচয় করিয়ে না দেয়া হয়, তাহলে হঠাৎ করেই কর্মী যখন কাজ করতে আসবে, তখন দেখা যাবে যে সে একটা মানসিক একটা শক সে খাবে। অর্থাৎ সে একটা কালচারাল শকের মধ্যে পড়বে। অর্থাৎ সে তাকে নিজেকে মানিয়ে নিতে ওই পরিবেশে তার অনেক কষ্ট হবে। তো এই এমত অবস্থায় তাকে যদি আগে থেকেই নিয়োগ দান করা, অর্থাৎ তাকে কাজে যোগদানের আগেই যদি তাকে কাজে যোগদানের আগে অথবা কাজে যোগদানের পর যখন সে সরাসরি ওই কাজটি করবে, তার আগেই তাকে যদি ওই কাজ সম্পর্কে আইডিয়া দেয়া হয়, ওই সে যে পরিবেশে কাজ করবে সেই পরিবেশ সম্পর্কে আইডিয়া দেয়া হয়, অথবা কর্মীদের যাদের সাথে কাজ করবে তাদের সাথে যদি পরিচয় করে দেয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় যে তার যে পূর্বের যে ধ্যান ধারণা, যে লক্ষ্য, সেটা কিন্তু সে কি করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। অর্থাৎ কালচারাল শকটাকে সে দমন করতে পারে বা কালচারাল শককে সে অ্যাডজাস্ট করে নিতে পারে। তাহলে সে কিন্তু দেখা যায় যে প্রতিষ্ঠানের যদি চাকরি করতে ইচ্ছুক হয় এক্সিস্টিং পরিস্থিতিতে, তাহলে সে কিন্তু ডেফিনেটলি ওই প্রতিষ্ঠানে কাজ করতে চায়। আর যদি দেখা যায় যে না, আসলে সে ওই পরিবেশে কাজ করতে আদৌ পারবে না বা ওই পরিবেশে খাপ খাওয়ানো তাদের পক্ষে সম্ভব না, তাহলে কিন্তু সে ওই প্রতিষ্ঠানে কাজ প্রথম থেকেই কিন্তু সে কাজে যোগদান থেকে নিজেকে বিরত রাখতে পারে। তাহলে কি হয়, তাহলে কিন্তু দেখা যায় যে একজন কর্মী কাজে যোগদান করলো না, নতুন করে আরেকজন কর্মীকে এখানে নিয়োগদান করা যায়।
কিন্তু একজন কর্মী কাজে যোগদান করার পরে তারপর কাজ থেকে যদি 2 মাস বা 1 বছর পরে যদি সে চলে যায়, তাহলে কিন্তু এই যে প্রতিষ্ঠানের জন্য বড় একটা ক্ষতির সম্মুখীন প্রতিষ্ঠানকে হতে হয়। যে কারণে নতুন কর্মী যখন প্রতিষ্ঠানে নিয়োগদান করা হয়, এই নিয়োগদানের পরে আহ প্রতিষ্ঠানের যিনি পরিচালক অথবা ব্যবস্থাপক যারা থাকেন তারা কি করেন, এই নতুন কর্মীদেরকে প্রতিষ্ঠানের কাজের সাথে, প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদের সাথে, প্রতিষ্ঠানের কর্মপরিবেশের সাথে এবং প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি আছে এগুলোর সাথে কি করে দেয়, পরিচয় করিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সরাসরি একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে তাদেরকে সরাসরি তাদের ওই বিভিন্ন কর্ম সম্পর্কে তাদেরকে আইডিয়া দেওয়া হয়, অথবা সরাসরি কাজে নিয়ে তাকে আইডিয়া দেওয়া হয়, অথবা কি করা হয় যে ইনফরমালি তাদেরকে কাজে নিয়োগ করে একজন বিশেষজ্ঞের মাধ্যমে তাদেরকে ওরিয়েন্টেশন বা সোশ্যালাইজেশন করা হয়ে থাকে। বিভিন্ন মনীষী সামাজিকরণ সম্পর্কে বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন। তো এর মধ্যে ডিজেনজো এন্ড রবিনসের মতে socialization is a process of adaptation, organization entry. Socialization refers to the adaptations that takes place when an individual poses from outside the organization to the role of an inside member. অর্থাৎ সোশিয়ালাইজেশন হচ্ছে একটা অ্যাডাপ্টেশন প্রক্রিয়া, অর্থাৎ অভিযোজন প্রক্রিয়া হচ্ছে সোশিয়ালাইজেশন। এখানে সাধারণত আউটসাইড অর্গানাইজেশন থেকে যারা এই অর্গানাইজেশনে মেম্বার হিসেবে ইন করে তাদের অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটাই হচ্ছে সোশ্যালাইজেশন। ওয়েনি এফ সেসিও এর মতে যে সোশ্যালাইজেশন রেফার্স টু দ্য মিউচুয়াল অ্যাডাপ্টেশন অফ নিউ এমপ্লয়ি অ্যান্ড দ্য নিউ এমপ্লয়ার টু ওয়ান অ্যানাদার। অর্থাৎ নতুন এমপ্লয়ি এবং নতুন এমপ্লয়ার এদের মধ্যে পারস্পরিক যে অভিযোজন, এটি হচ্ছে সোশিয়ালাইজেশন। তো উপরোক্ত আলোচনা এবং সংজ্ঞার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সোশিয়ালাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন নিয়োগকৃত এমপ্লয়ীদেরকে প্রতিষ্ঠানের কাজের সাথে, অন্যান্য কর্মীদের সাথে, প্রতিষ্ঠানের কাজের পরিবেশের সাথে এবং প্রতিষ্ঠানের রীতিনীতির সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে সোশিয়ালাইজেশন। তাহলে আমরা এবার দেখব যে এই সোশিয়ালাইজেশন প্রক্রিয়াটা কেমন। অর্থাৎ আমরা যদি বা কোনো প্রতিষ্ঠান যদি নতুন নিয়োগকৃত কর্মীদেরকে প্রতিষ্ঠানের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদেরকে সোশ্যালাইজেশন করতে চায়, তাহলে 3টি পর্যায়ে এটি করা যায়। একটা হচ্ছে যে যোগদান পূর্ব স্তর। যোগদান পূর্ব স্তরে আসলে এখানে যেটা হয় সেটা হলো যে কর্মী যারা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয় তারা তাদের প্রত্যেকেরই কি থাকে, একটা প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়ে থাকে। তো তাদের এই প্রত্যাশার ধরনটা এটা কিন্তু দেখা যায় যে তাদের ফ্যামিলি থেকে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা তাদের শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু এটা তৈরি হয়। তো এখন তারা কি করে, তারা কিন্তু ওই প্রতিষ্ঠানে যোগদানের আগে কিন্তু তারা জানতে চায় যে আসলে প্রতিষ্ঠানটা কেমন বা কিরকম, তাদের কাজের ধরনটা কেমন হবে বা কার্য পরিবেশটা কেমন হবে। এই জন্য এ সময় দেখা যায় যে প্রতিষ্ঠান সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে থাকে। হয়তো সরাসরি সেখানে যে করতে পারে, অথবা ইন্টারনেটের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে থাকে। আবার অনেক সময় সরাসরি যে যারা অর্গানাইজেশন কাজ করে তাদের সাথে কথোপকথনের মাধ্যমেও কি করে, তারা প্রতিষ্ঠান সম্পর্কে তারা ধারণা নিতে চেষ্টা করে। দেন এবার সেকেন্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে যে সরাসরি মুখোমুখি হওয়া। অর্থাৎ কর্মীরা যখন সরাসরি প্রতিষ্ঠানে কি করে, প্রতিষ্ঠানে কাজের জন্য যোগদান করে, তখন দেখা যায় যে
যখন কাজ করতে যায় তখন তারা তাদের যে প্রত্যাশা এবং তাদের যে বাস্তবতা অর্গানাইজেশনের সেটার মুখোমুখি তাদেরকে হতে হয়। এই জন্য এটাকে বলা হয়েছে মুখোমুখি হওয়া, অর্থাৎ তাদের স্ফীত ইচ্ছাটা তখনই বাস্তবতায় রূপ নেয় যখন তারা অর্গানাইজেশনে সরাসরি কাজে যোগ যোগ দিয়ে থাকে। আর এক্ষেত্রে একটা বিষয় হলো যে যদি দেখা যায় যে এই যে তাদের প্রত্যাশা এবং তাদের প্রাপ্তি, এই দুটার মধ্যে যদি ব্যবধানটা বেশি হয় তাহলে দেখা যায় যে অনেক সময় তাদের পক্ষে প্রতিষ্ঠানের খাপ খাইয়ে নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর যদি দেখা যায় যে প্রত্যাশা এবং বাস্তবতা যেটা প্রতিষ্ঠানের প্রতি তার যে প্রত্যাশা ছিল এবং প্রতিষ্ঠানে যা আছে এটার মধ্যে ব্যবধান যদি কম হয় তাহলে তার পক্ষে সহজে কি হয়, সহজে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সামাজিকীকরণ এটা আহ, কর্মীদেরকে কাজে আরো কি করে, আরো উদ্বুদ্ধ করে এবং তাদের মধ্যে যে ব্যবধানটা ছিল তাদের প্রত্যাশা এবং বাস্তবতা, সেই প্রত্যাশা এবং বাস্তবতাটাকে আরো কি করে, আরো কমিয়ে নিয়ে আসে। ফলে কর্মী কাজে আরো বেশি ডেভোটেডলি আত্মনিয়োগ করতে পারে। ফাইনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে রূপান্তর স্টেজ। এই পর্যায়ে কর্মীদের মধ্যে একটা স্থায়ী পরিবর্তন আসে, অর্থাৎ কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করতে থাকে তখন কাজের কাজ সম্পর্কে তার একটা আইডিয়া আসে এবং তাকে যখন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় তখন সে কিন্তু কাজে তার দক্ষতাও আসে এবং প্রতিষ্ঠানের যে রীতিনীতিগুলো আছে সেগুলো সম্পর্কে সে অবগত হয়। ফলে সে স্বাচ্ছন্দ্যে কি করতে পারে, সে কাজ করতে পারে। আর এর ফলে কি হয়, এর ফলে তার পক্ষে যে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী যারা আছে তাদের সাথে খাপ খাইয়ে বা প্রতিষ্ঠানের যে আদর্শ আছে সেই আদর্শের সাথে নিজের আদর্শকে তারা অ্যাডজাস্ট করে তারপর কি করতে পারে, তারা চলতে পারে। ফলে দেখা যায় যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়ে যায়, অর্থাৎ প্রতিষ্ঠানের যখন তারা নিজেরা সবকিছু বুঝতে পারে, সবকিছু রিয়েলাইজেশন তাদের মধ্যে যখন আসে তখন তারা কিন্তু ডেভোটেডলি কাজ করে। আর ডেভোটেডলি কাজ করার সাথে সাথে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এবার আমরা দেখবো যে সোশিয়ালাইজেশনের উদ্দেশ্যটা কি, অর্থাৎ কি উদ্দেশ্যে সামাজিকীকরণ করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য সরবরাহ করা। দ্যাট মিনস যে নতুন কর্মী যারা তারা কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম নীতি, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী বা অবস্থান, এগুলো সম্পর্কে কিন্তু নবাগত যে কর্মীরা আছে তারা কিন্তু এগুলো সম্পর্কে জানে না। তো সুতরাং তাদেরকে কি করা, যে বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন তথ্য প্রদান করা, যে প্রতিষ্ঠানের এই ধরনের মূল্যবোধে প্রতিষ্ঠান বিশ্বাসী, এই ধরনের রীতিনীতি, নিয়ম কানুন, আদর্শ প্রতিষ্ঠানে মেনে চলতে হয়। তাহলে এই যে এই তথ্যগুলো, এগুলো কিন্তু যারা নতুন কর্মী তারা কিন্তু জানতে পারে। তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে কি তাদের এই ধরনের সামাজিকীকরণ করা হয়ে থাকে। তার প্রতিষ্ঠানের সম্পর্কিত তথ্য প্রদান করার উদ্দেশ্যে কি করা হয়, সামাজিকীকরণ করা হয়। সেকেন্ডলি, প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তির সাথে সম্পর্ক, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা এক্সিস্টিং যারা এমপ্লয়ি আছে, তো তাদের সাথে নতুন রিক্রুটেড যে সকল এমপ্লয়ি আছে তাদের মধ্যে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করা। নট অনলি দ্যাট, যে প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপক আছে, প্রতিষ্ঠানে যারা মালিক আছে তাদের সাথে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কি করা হয়, এই ধরনের সামাজিকীকরণ করা হয়ে থাকে। দেন থার্ড হচ্ছে কর্মীর নিজস্ব জ্ঞান, জ্ঞান বৃদ্ধি করা। অর্থাৎ কর্মী সে অনেক কিছুই হয়তো তার জানা ছিল না, অর্থাৎ অনেক কিছুই সে হয়তো বাস্তবতার নিরিখে চিন্তা করতো না, সে নিজের মতো করে সে চিন্তা করত। কিন্তু এই সামাজিকীকরণের কারণে সে কিন্তু বাস্তবতার মুখোমুখি হবে এবং সে কিন্তু বুঝতে পারবে যে আসলে তার কতটুকু কোন বিষয়ে কতটুকু নলেজ আছে, কোন বিষয়ে কতটুকু নলেজ থাকা দরকার,
কোন জিনিসটা কিভাবে হওয়া দরকার, কার সাথে কি ধরনের বিহেভ করা দরকার, বা কোন সিচুয়েশনে কাজটা কিভাবে করা দরকার, এই জিনিসগুলো সম্পর্কে কর্মীদের মধ্যে কি হয়, একটা সম্যক ধারণা সৃষ্টি হয়। ফলে কর্মীদের কিন্তু এতে দেখা যায় যে তাদের যে দক্ষতা, সেই দক্ষতা অনেক বেড়ে যায়। তাহলে এই যে তিনটি উদ্দেশ্য, এই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে কি করা হয়, কর্মীদেরকে সামাজিকীকরণ করা হয়ে থাকে। এছাড়াও আমি যদি মনে করি যে যেটা মনে করি যে প্রতিষ্ঠানের দিক থেকে যদি চিন্তা করা হয় যে সামাজিকীকরণের কারণে কি হচ্ছে, যে প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা যারা, তাদের মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানের যখন কর্মীরা ডেভোটেডলি কাজ করবে এই সামাজিকীকরণ করার কারণে, তখন কি হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়া মানে কি, প্রতিষ্ঠানের মুনাফা বেড়ে যাবে। আর মুনাফা বাড়া মানে হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে। তো কাজেই এই সামাজিকীকরণের দ্বারা একদিকে যেমন কর্মী নিজে উপকৃত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। কারণ এই সামাজিকীকরণের মাধ্যমে কর্মীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম নীতি, প্রতিষ্ঠানের মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে আইডিয়া দেওয়া হয়। ফলে কি হয়, ফলে ওই কর্মী কিন্তু ডিসিপ্লিন হয়। অর্থাৎ এই কর্মী কিন্তু তারা চেইন অফ কমান্ডের মধ্যে থাকে। তারা কিন্তু তাদের মতো করে চলতে পারে না, একটা নির্দিষ্ট চেইনের মধ্যে তাদেরকে চলতে হয়। ফলে দেখা যায় যে আলটিমেটলি প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বাড়ে, প্রতিষ্ঠানের লাভ বেশি হয়, প্রতিষ্ঠানের সুনাম বেড়ে যায়। এবার আমরা দেখব যে সামাজিকীকরণ কর্মসূচি উন্নয়নে বিবেচ্য বিষয় সমূহ। অর্থাৎ অথবা আমরা এটাকে সামাজিকীকরণের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সোশ্যালাইজেশন কিভাবে করা যেতে পারে, কি কি উপায়ে সোশ্যালাইজেশন করা যেতে পারে, বা কিভাবে সোশ্যালাইজেশন প্রোগ্রামটাকে ডেভেলপ করা যায়, বা ডেভেলপের ক্ষেত্রে আমাদের কি বিষয় বিবেচনা করতে হয়। একটি হচ্ছে আনুষ্ঠানিক বনাম অনানুষ্ঠানিক সামাজিকীকরণ। আমরা যে সামাজিকীকরণকে যদি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, বা বিভিন্ন ভাবে আমরা যদি সামাজিকীকরণ করা যেতে পারে, সেগুলো যদি দেখি, একটি হচ্ছে আনুষ্ঠানিক বনাম অনানুষ্ঠানিক সামাজিকীকরণ। অর্থাৎ আনুষ্ঠানিক সামাজিকীকরণ হচ্ছে যে অর্গানাইজেশন একটা মানে বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদেরকে কি করবে, তারা একটি জায়গায় ডেকে তারপর তাদেরকে অন্যান্য কর্মী যারা আছে তাদের সাথে পরিচয় করে দিবে, কি কি কাজ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিবে, এবং প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি গুলো আছে সেগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিবে। এটা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে যেটা করা। আর অনানুষ্ঠানিক সামাজিকীকরণ হচ্ছে যে এখানে কোনো ধরনের ফর্মাল কোনো ধরনের সামাজিকীকরণ অনুষ্ঠান, ওরিয়েন্টেশন প্রোগ্রাম না করে কি করা হয়, যে তাদেরকে সরাসরি কাজে দিয়ে দেওয়া হয়। তো এখানে কাজে দিয়ে তাদের একজন বিশেষজ্ঞের মাধ্যমে তাদেরকে কাজ সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান করা হয়ে থাকে। তো এটি সামাজিকীকরণ, এটা হচ্ছে অনানুষ্ঠানিক সামাজিকীকরণ। দেন ব্যক্তিগত বনাম যৌথ সামাজিকীকরণ। যে সাধারণত দেখা যায় যে বড় ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই বড় ধরনের প্রতিষ্ঠানগুলো তারা যৌথ সামাজিকীকরণ করে থাকে, কিন্তু ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ব্যক্তিগত সামাজিকীকরণ কর্মসূচি কার্যকর করা সম্ভব হয়। কিন্তু বড় প্রতিষ্ঠানে কিন্তু সম্ভব হয় না। একসাথে যদি আমার 100 জন বা 500 জনকে সামাজিকীকরণ করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যৌথভাবে সামাজিকীকরণ করাটাই শ্রেয়। আর ব্যক্তিগতভাবে এত জনকে একসাথে সামাজিকীকরণ করা আসলে ডিফিকাল্ট। কিন্তু যদি দেখা যায় এরকম যে ছোট অর্গানাইজেশন হয়, অর্থাৎ এমপ্লয়ি রিক্রুটেড এমপ্লয়ের পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ব্যক্তিগতভাবে কি করা যায়, সামাজিকীকরণ করা যায়। আর ব্যক্তিগত সামাজিকীকরণের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সময় ও ব্যয়টা একটু বেশি হয়। কারণ হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি সবাইকে কিন্তু সামাজিকীকরণ করতে হয়। ফলে দেখা যায় যে সময় যেমন বেশি লাগে, আর এখানে আর্থিক খরচও কিন্তু বেশি হয়। আর অন্যদিকে যৌথ সামাজিকীকরণ, সবাইকে একসাথে সামাজিকীকরণ করা হয়, অর্থাৎ তাদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হয় একসাথে। এই জন্য দেখা যায় যে এখানে সময়ও কম লাগে, আবার অর্থের ব্যয়ও কিন্তু কম হয়। এবার আমরা আসি স্থায়ী বনাম পরিবর্তনশীল সময়কাল
ভিত্তিতে যে সামাজিকরণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের অভ্যন্তর যে ব্যক্তি, সেই অভ্যন্তর ব্যক্তিকে রূপান্তরিত স্থায়ী সময়কালের জন্য নাকি এটা পরিবর্তনশীল সময়কালের জন্য, তা নির্ভর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির উপর। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল কর্মীদেরকে নিয়োগ করা হলো তাদেরকে একটা স্থায়ী সময়কালের জন্য সামাজিকরণ করা হবে, নাকি একটি পরিবর্তনশীল সময়, অর্থাৎ তাদের যে সামাজিকরণ করা হবে এটিকে একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্য দিয়ে করা হবে, নাকি এটা কোনো টাইম ফ্রেম থাকবে না, যে কোনো সময় যে কোনো উদ্যোগ নিয়ে তারপরে তাদেরকে সামাজিকরণ করা হবে, সেটা কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কার উপর? কর্তৃপক্ষের উপর। কর্তৃপক্ষ এটা চাইলে তারা কি করতে পারে, তারা স্থায়ী সামাজিকরণ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সামাজিকরণের ক্ষেত্রে সুবিধাটাই বেশি। আর এক্ষেত্রে এমপ্লয়িরাও তারাও মেন্টালি প্রিপেয়ার থাকে, তাদের মধ্যে একটা স্থায়ী পরিবর্তনের সম্ভাবনা থাকে। আর যখন পরিবর্তনশীল সময়কালের ভিত্তিতে করা হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে এটা জন্য অনেক সময়ই যারা এমপ্লয়ি তারা কিন্তু প্রস্তুত থাকে না, ফলে এটাকে সহজে কর্ডিয়ালি কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। আবার অনেক সময় দেখা যায় যে পরিবর্তনশীল পরিস্থিতিতে যখন সামাজিকরণ করা হয় তখন অনেক সময় একটা ফিক্সড, অর্থাৎ ট্রেনিং এর চেয়ে যখন ডাইনামিক পদ্ধতিতে যখন তাদেরকে বিভিন্ন ভাবে সামাজিকরণ করা হয়, অর্থাৎ যখন যে অবস্থা সেই অবস্থায় তাদেরকে বিভিন্ন অবস্থা সম্পর্কে অবগত করা হয়, তখন দেখা যায় যে অনেক সময় এটা নতুন যারা রিক্রুটেড কর্মী তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। দেন আমরা আসি ধারাবাহিক বনাম বিয়োজক সামাজিকরণ। প্রতিষ্ঠানে নিয়োজিত দক্ষ ও অভিজ্ঞ কর্মীর দ্বারা নতুন কর্মীকে পরামর্শ ও নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া যেটা, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা দক্ষ এবং অভিজ্ঞ কর্মী তাদের মাধ্যমে নতুন কর্মীকে যে সামাজিকরণ করা হয়ে থাকে, তাদের মাধ্যমে যে নতুন কর্মীকে পরামর্শ নির্দেশনা দেওয়া হয়, এটাকে ধারাবাহিক সামাজিকরণ বলা হয়। আর যখন দেখা যায় যে কর্মীকে পরামর্শ দেওয়ার জন্য কোনো বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়োগ দান করা হয়, বা যারা এক্সিস্টিং ওয়ার্কার আছে বা এক্সিস্টিং যারা এমপ্লয়ি আছে তাদের মাধ্যমে, অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে তাদেরকে ট্রেন আপ না করে বিশেষজ্ঞদের দ্বারা বাইরের কোনো প্রতিষ্ঠানে অথবা তোমার কোনো বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে দেখে তাদেরকে সামাজিকরণ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটি জিনিস, সেটা হলো যে যখন নতুন কর্মীকে পরামর্শ দেওয়ার জন্য দেখা যায় যে অনেক সময় শুধু তাদেরকেই পরামর্শ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ পুরাতন কর্মীদেরকে যে ক্ষেত্রে সামাজিকরণের সুযোগ থাকে না, তখন সেটাকে আমরা বিয়োজক সামাজিকরণ বলে থাকি। বা অথবা অনেক সময় দেখা যায় যে এই যে প্রতিষ্ঠানের যারা কাজ করছে, অর্থাৎ দক্ষ অভিজ্ঞ এরকম যদি কোনো কর্মী না পাওয়া যায়, অর্থাৎ যার মাধ্যমে তোমার তাদেরকে নতুন কর্মীদেরকে প্রশিক্ষণ দেয়া যায়, এরকম যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে সাধারণত বিয়োজক সামাজিকরণ বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন বাইরে থেকে কোনো এক্সপার্টকে হায়ার করে এনে তাদেরকে সামাজিকরণ করা হয়, অথবা বাইরে কোনো প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে তারপর সামাজিকরণ করা হয়। দেন অধিষ্ঠিত বনাম পরিত্যাগ সামাজিকরণ। অধিষ্ঠিত বনাম পরিত্যাগ সামাজিকরণ হচ্ছে যে এখানে প্রতিষ্ঠানের যারা নবনিয়োজিত যারা কর্মী তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা, এটাকে তোমার প্রাধান্য দেওয়া হবে, নাকি তোমার প্রতিষ্ঠানের যারা এক্সিস্টিং যারা আছে পুরাতন ধ্যান ধারণার লোক তাদের ধ্যান ধারণাকে প্রাধান্য দিবে, তার উপর ভিত্তি করে সাধারণত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে সাধারণত এটা অধিষ্ঠিত সামাজিকরণ করা হবে নাকি পরিত্যাগ সামাজিকরণ করা হবে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটা মনে করে যে যারা নতুন রিক্রুটেড
কর্মী, তাদের ধ্যান ধারণাকে স্বাগত জানানো হবে। অর্থাৎ তারা যেটা নতুন যারা আসছে তারা নতুন, অর্থাৎ তাদের এই জগৎ সম্পর্কে আরো ভালো আইডিয়া তারা রাখে, তারা আরো বেশি সফিস্টিকেটেড, আরো বেশি তারা আধুনিক। সুতরাং তাদের ধ্যান ধারণাকে কি করা হয়, প্রতিষ্ঠার সুযোগ প্রদান করা হয়ে থাকে। তখন সেটাকে সাধারণত মানে অধিষ্ঠিত সামাজিকরণ বলা হয়ে থাকে। আবার অন্যদিকে মানে পরিত্যাগ সামাজিকরণ হচ্ছে যে এই ক্ষেত্রে কর্মীদেরকে কি করা হয়, তাদের যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণাকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের যে ধ্যান ধারণা আছে, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা এক্সিস্টিং ওয়ার্কার যারা কাজ করছে তাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার কেই প্রাধান্য দেওয়া হয়। তাদের ধ্যান ধারণার সাথে তাদের ধ্যান ধারণাকে কি করা হয়, একাত্মতা প্রকাশে উদ্বুদ্ধ করা হয়। অর্থাৎ তারা যাতে তারা যে জিনিসগুলো তাদের মাথায় নিয়ে এসেছে সেগুলো বাদ দিয়ে প্রতিষ্ঠানের চিন্তাধারাকে তারা মেনে নেয়, সেই ব্যবস্থা করা হয়ে থাকে। এটাকে পরিত্যাগ সামাজিকরণ বলা হয়ে থাকে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।